আমাদের দায়িত্বটা ওখানে, আমাদের কাজটা ওখানে। আমাদেরকে জনগণকে আমরা বারবার বলছি, জনগণ আসছিল, অনেক জনগণ এসেছে, কিন্তু আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য এই জনগণকে সত্যিকার অর্থেই সংগঠিত করে তাকে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। রাস্তায় নামার কোনো বিকল্প নেই, আমরা অন্য কোনো পথ চিনি না। আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লড়াইটা করতে হবে। দুর্নীতির ব্যাপার আমরা হাজারবার বলছি, সবসময় বলছি, গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাই না? এখন তারা এটা অস্বীকার করে, তারা কোনো দুর্নীতি করে না। এখন দেখেন, এই যে আপনার আজকেই খবর এসছে, আপনারা সবাই হয়তো দেখেওছেন ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ। নিয়ম, আইনটাই হচ্ছে পরিবার সহ হবে। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। তো এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ, যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের যে গার্মেন্টস যে যায় আমরা, তার ফলে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে, স্বীকার করতে চায় না। এখন IMF বলছে, IMF এর হিসাবে তো আরো খারাপ অবস্থা। তারপরে সব হিসাব মিলিয়ে যে দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতিবিদরা, স্বনামধন্য অর্থনীতি যারা এই দেশে, তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, অর্থনীতি নিয়ে কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না। আমরা কোনোদিন শুনিনি কাঁচা পেঁপের দাম 90 টাকা, 100 টাকা। এখন তাই আপনি যে কোনো সবজি বলেন, 50 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই। আর মাছ মাংসের কথা তো বাদই যায় না, ওটা তো কাছে যাওয়া যায় না। এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশে। ইনফ্লেশন বাড়তেই আছে, আর তাদের দুর্নীতিও বাড়তে আছে। কি কি আইন করে না করে, এই কথাগুলো যখন সাংবাদিকরা লেখেন, বাংলাদেশ ব্যাংকের কিছু দুর্নীতির কথা যখন বলেন, তখন তাদেরকে ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা দেয়, যে সাংবাদিকরা কেউ ভেতরে যেতে পারবে না। ব্যাংকগুলো দুর্নীতির এমন পর্যায়ে গেছে এখন বাজার করেও তারা কোনো টিকতে পারবে না, এবং সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিতে পরায়ণদের বাঁচানোর জন্য। আপনার আগে ছিল 3 জন বোধহয় ডাইরেক্টর একটা পরিবার থেকে, এরপরে হয়েছে 9 জন। এখন কয়জন জানেন নাকি? ফরাদ এখন 9 জনকে 12 জন করছে কিনা আমি জানি না, প্রায় ওই রকমই অবস্থা আর কি। অর্থাৎ একই পরিবারের ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবেন প্রায়
9 জন, যেটা আমি লেটেস্ট জানি আর কি, পরে তো 12 জন করছে, একটা আইন করলাম পার্লামেন্টে। আর কাদেরকে দায়িত্ব দিয়েছেন? আপনার অর্থনীতিকে নির্ধারণ করবার জন্য, যারা চিহ্নিত যে তারা দুর্নীতি করছে, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক খেলাপি, সেসব মাফ হয়ে যায় অবলীলায়। যারা শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে, সেই লোকগুলোকেই দায়িত্ব দেওয়া হয়। এখন যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, সেই যেভাবেই হোক বাংলাদেশের সম্পদকে লুট করে তাই করছে। পত্রপত্রিকায় দেখবেন যে বাংলাদেশের এক মন্ত্রী, তার ইংল্যান্ডে তার 465টা বোধহয় বাড়ি পাওয়া গেছে। উনি আবার ব্যাখ্যাও দিয়েছেন। এখন এই তো অবস্থা। আপনাদের একটা কথা বললাম, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার আমাদের কোনো ব্যবসায়ী এখন বিদেশে গিয়ে সবচেয়ে বড় ধনীদের মধ্যে 1 নম্বরের মধ্যে, 4-5 নম্বরের মধ্যে এসে যায়, অথচ সাধারণ মানুষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা হয় না। শিক্ষা ব্যবস্থা ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এইসব ব্যাপারে সরকারের কোনো কথা নেই। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে, সেদিনও আমি দেখেছি, বলছেন যে আমাদেরকে এরা সরাতে চায় আমাদের অপরাধ থেকে। উনি এখনো উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি। ওনাদের প্রথম অপরাধ, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি, প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, তাকে ধ্বংস করা, বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করে দেওয়া। আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা। এটা আমরা বেঁচে থাকি ডেমোক্রেসির উপরে। আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি। সেই জায়গায় আপনার তারা সেটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না, তারাই কথা বলবে, তারা যা খুশি তাই করবে। আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না, তখন মামলা দিয়ে দেবে। তখন আমাদের আলাল সাহেবদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে, কোর্টে ফেস করতে হবে, উচ্চ আদালতে ফেস করতে হবে, কথা বলবে। আপনার গত কয়েকদিন আগে ইশরাককে আবার একটা মামলায়, সবগুলো মামলা যে আমি একটা মামলা থেকে আমি নিয়ে চলে গেল। আমাদের আশফাককে আবার আপনার বোধহয় কারাগারে নিয়েছে। এখনো 1000 খানেক নেতাকর্মী যারা সাজাপ্রাপ্ত হয়ে বিভিন্ন মেয়াদে, তারা এখনো কারাগারে আছেন। সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সংগ্রাম করছেন। তিনি এখন বন্দী অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায়। আমরা বারবার চেষ্টা করেছি তাকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করার জন্য, তাকে সেই অনুমতি দেওয়া হয় না। এই যে জিঘাংসা, এই যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এটা কখনো একটা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এতে দেশ জাতি ধ্বংস হয়ে যায়। আপনারা যতই ভালো থাকার চেষ্টা করেন, আলটিমেটলি ভালো থাকা যাবে না। এখন আমাদের প্রখ্যাত অর্থনীতির কথা বলতে শুরু করেছেন, সিভিল সোসাইটির লোকেরাও কথা বলতে শুরু করেছেন। এটাই হবে ফ্যাসিবাদ, এটাই আস্তে আস্তে সকলকেই সেই নিয়ম আনবে তার আওতার মধ্যে। তাই বন্ধুগণ, শফিউল আলম প্রধানকে যখন আমরা স্মরণ করি, তার মৃত্যুবার্ষিকী যখন আমরা পালন করি, তখন শফিউল আলম প্রধান কেমন মানুষ ছিলেন, তার জীবন কেমন ছিল, কোন আদর্শের পিছনে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কখনো যেন হাল না ছাড়ি। বুকের মধ্যে বলটা, শক্তি থেকে আরো বেশি করে আনতে হবে। খন্দকার লুৎফর 90-এর ছাত্রনেতা, আলাল সাহেবরা ওই সময়কার ছাত্রনেতা। আমাদের বয়স কিন্তু প্রত্যেকেরই প্রায়, আমার বয়স তো 70-77 বছর বয়স। আমাদের খন্দকার লুৎফর, রতন সাহেবের বয়স এখন কম হলো না, অনেক বয়স হয়ে গেছে। তারা ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন। ইয়াং জেনারেশন কোথায়? কোথায় তরুণেরা?
কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। এই প্রশ্নটা আমি বারবার করি। এই দেশটা তো তাদের, ভবিষ্যৎ তাদের। আজকে আপনাদের এই সভা থেকে, আমি আলোচনা সভা থেকে আমি শফিউল আলম প্রধানের যে মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব দেন। তার সহধর্মিনী কিছুদিন পরে তিনিও চলে গেছেন, আল্লাহ যেন তাকে, তিনিও পলিটিক্যালি খুব অ্যাক্টিভ মহিলা ছিলেন, তাকে যেন মাগফিরাত দান করেন এবং আমরা তার পথ অনুসরণ করে যেন দেশের জন্য, দেশের স্বাধীনতা সমর্থনকে রক্ষা করবেন। আরেকটা কথা, আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। না, এটা বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলিনি, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবসময় যেটা বলি যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা কোনো র্যাডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আবাদ হয়, সরকার যেন কোনো ওর মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে, সেই জায়গাটায় আমরা যেতে চাই। ওরা তো সেটা দেবে না, আমাদেরকে সেটা আনতে হবে, অর্জন করতে হবে। আমি গত 2 দিন আগে আপনার আনোয়ার ইব্রাহিমের একটা ইন্টারভিউ শুনছিলাম আল জাজিরাতে। আনোয়ার ইব্রাহিমের নাম আপনারা অনেকেই শুনেছেন, উনি এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি 15 বছর আগে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের যে গভর্নমেন্ট ক্যাবিনেট, সেখানে উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে তার গোলযোগের কিছু মনোমালিন্য হওয়ার ফলে তাকে তিনি সরিয়ে দিলেন। তাই নাই, তার মিথ্যা মামলা টামলা আরোপ করে তাকে আপনার একেবারে কারাগারে পাঠিয়ে দিলেন। দীর্ঘকাল তিনি কারাগারে ছিলেন। তখন থেকে তিনি কাজ শুরু করেছেন। তিনি, তার স্ত্রী, তার কন্যারা নতুন দল তৈরি করেছে। নতুন দল তৈরি করে এখানে নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে তারা কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে, অর্থাৎ জনগণের আস্থা তারা পুরো ফিরে পেয়েছে। এই যে ধৈর্য, এই যে আপনার একটা আবেগের মধ্যে শুধু নিজেকে না নিয়ে গিয়ে আপনার বাস্তবতাকে মেনে নিয়ে যে এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আসুন, আমরা না চাইলে কেউ কিছু দেবেন আমাদেরকে অবশ্যই এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো হতে হবে। আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। আমরা জোট করেছি আপনার যুগপৎ আন্দোলনের জন্য, বিভিন্ন জোট হয়েছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সব করে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি, একই সঙ্গে কাজ করছি। আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই জোট আরো শক্তিশালী হবে আমি বিশ্বাস করি, এবং ঐক্য আরো বৃদ্ধি পাবে এবং অদূর ভবিষ্যতে আমরা এই ভয়াবহ যে দানবীয় শক্তি, এই শক্তিটাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব, এই বিশ্বাস আমরা রাখি। আসুন আজকের দিনে এই আমাদের শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীতে আমরা সেটাই আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সেই শপথ গ্রহণ করি।